তো আজকের এই গ্রাফিক ডিজাইনের জগতে প্রবেশ করার পরে তোমাদের কাছে মনে হবে আমরা ওয়ার্ডে যেই সমস্ত সীমাবদ্ধতাগুলো ছিল সেখান থেকে বের হয়ে আসতে পারছি। অনেক অ্যাডভান্স কাজ আছে যেগুলো খুব সহজে করতে পারবো। আমরা যদি একটু ওয়ার্ড আর গ্রাফিক ডিজাইনের কম্পেয়ার করি তাহলেই এই বিষয়টা ক্লিয়ার হবে। স্বাভাবিকভাবে আমরা মনে করো যখন ওয়ার্ডে কাজ করি, কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, ধরো এখানে একটা ছবি অ্যাড করতে চাই, যে কোনো একটা ছবি নিতে পারি এখান থেকে। ধরো এইটাকে টেনে ওয়ার্ডে নিয়ে গেলাম, আসলো। এই ছবিটাকে তুমি যে কোনো জায়গায় টেনে নিয়ে যেতে চাচ্ছ বা বসাইতে চাচ্ছ, কিন্তু এটা যাচ্ছে না। এটা যাবে, যদিও এখন যাচ্ছে না, বাট যাবে। যাওয়ানোর জন্য ব্যবস্থা করতে হবে। এখান থেকে ওই যে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলে যে কোনো জায়গায় সরানোরা করা যাবে। বাট এটা যে কাস্টমাইজেশনের যে ব্যাপার, এটার কালার চেঞ্জ করা বা এখানে আমি আরও কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে চাচ্ছি, সেই বিষয়গুলো এখানে সম্ভব নয়। খুবই অপ্রতুল এবং সীমাবদ্ধ এইখানে জায়গাটা। কিন্তু আমাদের ইলাস্ট্রেটর বা আমরা গ্রাফিক ডিজাইনের জন্য যেই সমস্ত সফটওয়্যার ব্যবহার করব, এই সফটওয়্যারগুলো খুবই অ্যাডভান্সড এবং আমাদের স্বপ্নের থেকেও অনেক বেশি ক্রিয়েটিভিটি এখানে কাজে লাগানো যায় বা তৈরি করা যায়। তো গ্রাফিক ডিজাইনের জন্য আমরা মূল দুইটা সফটওয়্যার শিখব। একটা হচ্ছে ছবি রিলেটেড কাজগুলো করার জন্য, ছবি এডিটিং বা পোস্টার এডিটিং, এই ধরনের কাজের জন্য আমরা ব্যবহার করব ফটোশপ। অ্যাডোবি ফটোশপ নাম শুনছো তোমরা? খুবই জনপ্রিয় এবং খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার এটা। তারপরে আমরা আরেকটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপ ইউজ করব ছবি এডিটিংয়ের জন্য। এই যে পিএস যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এখানেও আছে সফটওয়্যার ইনস্টল করা, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এর পূর্বের ভার্সন যেগুলো ছিল ওইগুলো মোটামুটি লাইট এবং খুব সহজে ব্যবহার করা যায়, কিন্তু ফিচার অনেক কম। আর এখনকার যে আপডেট সফটওয়্যারগুলো, এগুলোতে অনেক বেশি আপডেট ফিচার এবং এআই ইনক্লুডেড, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা, যার কারণে কাজ আরও সহজ হয়ে গেছে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর কী কাজ করে? ফটোশপের কাজ আমরা বুঝলাম যে ছবি রিলেটেড যত কাজ আছে সব ফটোশপে করা হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এটাও সংক্ষেপে এআই। এখন এই এআই আর আমাদের বর্তমান যে ট্রেন্ড চলতেছে এআই, দুইটা কিন্তু আলাদা ব্যাপার। বর্তমান যে ট্রেন্ডের এআই, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যেমন কিছুদিন আগে নরেন্দ্র মোদী বলল, এআই কা মতলব হ্যায় আমেরিকান ইন্ডিয়ান। ঠিক আছে, সে তার ভাষায় বলছে আমেরিকা ইন্ডিয়া, বাট এআই এর মূল ভাব হচ্ছে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আবার আমরা যখন হচ্ছে গ্রাফিক ডিজাইনে আসতেছি, এখানে এআই এর মূল রূপ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই সফটওয়্যারের নাম আর কি। তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। এই অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত আর্ট রিলেটেড, মানে তুমি যে কোনো কিছু ড্র করবা, আঁকাআঁকি করবা, বা হচ্ছে ভেক্টর বেস আর কি, যেই জিনিস ফাটে না ওই রিলেটেড কাজগুলো করে। আমরা কাজ করতে গেলে পরে আর ডিপলি এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবো। আপাতত একটু কিছু ধারণা দিচ্ছি, থিওরিক্যাল ধারণা কিছু তোমাদেরকে দেওয়া দরকার, এজন্য এই কথাগুলো বলা। তো এই দুইটা সফটওয়্যার আমরা হচ্ছে মৌলিক বিষয়গুলো জানবো এগুলোর সম্পর্কে, তাহলে মোটামুটি আমাদের ডিজাইন রিলেটেড অনেক কাজই আমরা করতে পারবো। তো আজকে প্রথমত আমরা শুরু করতে চাই হচ্ছে ফটোশপ নিয়ে, কারণ অ্যাজ ইউজুয়াল ফটোশপ আমাদের অনেক কাজের জিনিস, বিশেষ করে ছবি এডিটিংয়ের জন্য। আমরা মনে করো আমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব, সেটার জন্য ফটোশপ লাগবে। কারো একটা ছবিতে দেখা যাচ্ছে অনেক দাগ, অনেক স্পট, লাইট ঠিক নাই, মাথায় চুলগুলা সাদা হয়ে গেছে, সেভ করে নাই, কিন্তু কম্পিউটার দিয়ে সেভ করে দিতে হবে। ঠিক আছে, এই কাজগুলো ফটোশপ দিয়ে করা যাবে। ফটোশপের অনেক অ্যাডভান্স ব্যবহার আছে, কিন্তু আমরা আমাদের যারা কাজ করে তারাই শুধু জানে এইগুলোর ব্যবহার বিধি কেমন। আর যারা কাজ করিয়ে নেয়, যেমন একজন কাস্টমার আসে, তার ফটোশপ সম্পর্কে ধারণা হচ্ছে কোনো ধারণাই নাই, সে শুধু জানে কম্পিউটার দিয়ে এমন করা যায় যে একজনের গলা কেটে আর একজনের গলা বসানো যায়, একজন ছেলেকে একজন মেয়ে বানানো যায়,
তারপরে হচ্ছে মুখে লিপস্টিক দেওয়া যায়, এই ধরনের ধারণাগুলো তারা পোষণ করে থাকে। এক্স্যাক্টলি আসলে হচ্ছে সব কিছুই করা যায়, বাট আসলে ওরা যেইভাবে ভাবতেছে ওইভাবে করা যায় না, এটার একটা সিস্টেম বা প্রক্রিয়া আছে। এখন তোমাকে যদি আমি ছাগলই বানায় দিলাম, তাহলে তুমি আর কি থাকলা? তো দেখো, আমরা আজকে ফটোশপ দিয়ে কাজ শুরু করব, অর্থাৎ পিএস দিয়ে। ফটোশপ যেহেতু ছবি রিলেটেড একটা সফটওয়্যার টুলস, এটার আমরা ব্যবহারটা প্রত্যেকের জানাটা অপরিহার্য। তাহলে ফটোশপ ওপেন করি, পিএস এখান থেকে এক ক্লিকে ওপেন করি। ফটোশপ কিভাবে ইনস্টল করতে হবে, এটা তোমাদের একটা সফটওয়্যার ডাউনলোডের ক্লাস করানো হয়েছিল না? ওইখান থেকে এই অ্যাডোবি ফটোশপ ডাউনলোড করতে পারবে এবং হচ্ছে ইনস্টল করে এটা প্র্যাকটিস করতে পারবে। তো অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম। অ্যাডোবি ফটোশপ ওপেন করার পরে আচ্ছা, আরও কিছু জানার জিনিস আমাদেরকে জানতে হবে, যেটা না জানলেই নয়। সেটা হচ্ছে আমাদের মেইন কালার কয়টা? তিনটা, তাই না? প্রাইমারি কালার তিনটা। কি কি কালার? রেড, গ্রিন, ব্লু, আরজিবি। এটাকে বলি আমরা আরজিবি। আর আমরা ওই যে প্রিন্ট যখন করি, প্রিন্টিংয়ের সময় কি কালার প্রাইমারি কালার ইউজ করা হয়? সিএমওয়াইকে, সায়াঙ্ক, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। 6টা কালার ইউজ হয়। এখনকার প্রিন্টারগুলোতে বেশ কিছু প্রিন্টার আছে যেখানে 2টা সাদা কালার ইউজ হয়ে থাকে, বা 6টা কালার ইউজ করা যায়, এটা কোনো ব্যাপার না তো, বা ততোধিক তার থেকেও বেশিও ইউজ করা যায়, উপায় আছে। বাট বেশিরভাগই আমাদের 4টা কালার মেইন কালার যেটা। এর বাইরে 6টা যদি হয়, দেখবা 6টাতেই তোমার হচ্ছে সিএমওয়াইকে তো আছে মেইন 4টা, এরপরে বাকি 2টা অন্য কোনো কালার, হয়তো শুধু সাদা কালার বা শুধু ব্ল্যাক। অনেক প্রিন্টারে আছে যে ওই ব্ল্যাকটা বেশি ইউজ হয়, তো ওই সময় ব্ল্যাকটা অনেক ক্ষেত্রে বেশি ইউজ ওখানে করা হয়। তো যাই হোক, এখন আমাদের কালার সম্পর্কে একটু ধারণা দরকার। যেমন আমরা যখন কালার নিয়ে কাজ করি, ডিজাইন করি বা ছবি এডিট করি, ফটোশপের ক্ষেত্রে আমরা আরজিবিতে ডিজাইন করি বা ছবি এডিটিং করে থাকি। আরজিবিতে কেন? আমরা ক্রিয়েট নিউতে গেলাম, একটা পেজ প্রথমে এখানে নেই, একটা ছবি যে আমি নিব বা ডিজাইন করব সেটার জন্য একটা আর্টবোর্ড নিতে হবে, তাই না? সে আর্টবোর্ডটা আমি এখান থেকে নিব। তো এইখান থেকে আমাদের অলরেডি কিছু এখানে মূলত রেডি করাই আছে। ধরো ফটোতে গেলাম বা প্রিন্টে গেলাম, একটা A4 সাইজের পেজই নেই মনে করো, এখান থেকে A4 সাইজের পেজ সিলেক্ট করলাম। আর এটার একটা নাম দিই, আমরা একটা ছবি রিডিং করব। আচ্ছা, কিছুই দিলাম না, এটা শুধুমাত্র পেজ সেট আপ দিলাম, পরবর্তীতে আমরা ছবি দিব। এরপরে এখানে যদি একটু নিচে আসি, এখানে উইথ এবং এখানে হাইট আছে, তাই না? কিন্তু এখানে কোন পদ্ধতিতে এটার মেজারমেন্ট হচ্ছে সেটা এখানে উল্লেখ করা আছে, মিলিমিটারে এটা দেওয়া আছে। জাস্ট আমরা এই অ্যারোতে ক্লিক করে এটাকে পিক্সেলে আমরা মেজারমেন্ট করতে পারি, ইঞ্চিতে নিতে পারি, সেন্টিমিটারে নিতে পারি, মিলিমিটার তো আছেই, পয়েন্টসেও নিতে পারি, আবার পিচেও নিতে পারি। তাহলে আমরা এখান থেকে ইঞ্চিতে নিব মাপ, আমাদের জন্য ইঞ্চিটা সুবিধা। বাংলাদেশের আমরা সবাই মোটামুটি ইঞ্চি ভালো বুঝি। তাহলে এখানে ইঞ্চি সিলেক্ট করলাম। এই জায়গায় আমাদের আছে রেজুলেশন, অর্থাৎ ছবির কোয়ালিটি কত বেশি রেজুলেশনে হবে। স্বাভাবিকভাবে সর্বনিম্ন 72 রেজুলেশনে রাখা যায়, বাট যত বেশি রেজুলেশন হয় ততই ছবির জন্য ভালো হয়। আর এটা হচ্ছে পিক্সেল বা ইঞ্চিতে আছে, এটা থাক। এরপরে এখানে দেখো যেই জিনিসটা নিয়ে কথা বলছিলাম, কালার মুড, আরজিবি কালার সিলেক্ট করা আছে, ঠিক আছে? আরজিবিতে যদি আমি ক্লিক করি, এখানে কয়েকটা অপশন আসছে, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, ল্যাব কালার, গ্রে স্কেল, বিটম্যাপ। মূল যে 2টা জিনিস বোঝাতে চাচ্ছি, আরজিবি এবং সিএমওয়াইকে, এই 2টা জিনিস মনে রাখো। আরজিবি কালার হচ্ছে যেই জিনিসটা প্রিন্ট হবে না, যে জিনিসটা কখনোই প্রিন্ট হবে না, বের হবে না, শুধুমাত্র কম্পিউটারে দেখা যাবে, টিভিতে দেখা যাবে, মোবাইলে দেখা যাবে, বা অনলাইনে যে কোনো ডিভাইসের মাধ্যমে দেখা যাবে, যেটা কখনো বের হবে না। আরজিবি মূলত উজ্জ্বল কালার তৈরি করে, ঠিক আছে? তুমি যদি এখানে আরজিবি সিলেক্ট করে প্রিন্ট করো, তাহলে দেখবে ওই কালারটা তুমি এখানে যেমনটা সুন্দর দেখছো, সেম ওই কালারটা আসবে না, কারণ তুমি আরজিবি সিলেক্ট করে
ওখানে প্রিন্ট তুমি লেআউট দিলা, সেট আপ দিলা, বাট এখানে তো RGB কালার নাই, এখানে আছে CMYK কালার। তো CMYK তো আর RGBর সিস্টেমটা বুঝতেছে না, ও নিজের মতো করে কালার তৈরি করে নিচ্ছে। তার মানে হচ্ছে RGBতে আমরা কোনো ছবি ডিজাইন তৈরি করলে যদি প্রিন্ট করি CMYKতে, তাহলে কালারটা ড্যামেজ হয়ে যাবে। এখানে থেকে বুঝে নিতে হবে আমরা RGB কালার সিলেক্ট করব শুধুমাত্র আমাদের ফেসবুকে পোস্ট করব, তার জন্য একটা ছবি এডিট যদি করি, কোনো ডকুমেন্ট আমরা এডিট করতে হবে, এই ধরনের কাজগুলো আমরা RGBতে করব। আর CMYK কালার সিলেক্ট করে আমরা যখন প্রিন্ট করব যে কোনো ছবি, ধরো পাসপোর্ট সাইজের একটা ইমেজ, এটা তো প্রিন্ট হবে, তাই না? এটা তো আর অনলাইনে শুধু দেখা হবে না, প্রিন্ট করতে হবে। সেটার ক্ষেত্রে আমরা CMYK কালার ইউজ করব। তাহলে আমি স্ক্রিনে যেই কালারটা দেখতে পারবো, যতটা উজ্জ্বল দেখতে পারবো, ঠিক ততটাই আমি প্রিন্ট করলেও সেম একই জিনিসই দেখতে পারবো। এটা একটু মনে রাখিও। এরপরে ব্যাকগ্রাউন্ড কী কালার হবে, আমাদের যে আর্টবোর্ডটা হবে এটা কী কালারের আর্টবোর্ড হবে, হোয়াইট কালার স্বাভাবিকভাবেই। বাকি যেগুলো আছে এগুলো যেমন আছে তেমনই থাক, কোনো চেঞ্জেস করার দরকার নাই, জাস্ট এখানে ক্রিয়েট করে দিলেই আমাদের একটা পেজ চলে আসবে। এটা হচ্ছে আমাদের ডিজাইন করার জন্য মূল পেজ। এখন কথা হচ্ছে আমরা এই পেজটা ব্যবহার করব প্রিন্টিংয়ের জন্য বা যখন পোস্টার রিলেটেড ডিজাইন করব তখনকার জন্য। আমার তো একটা পাসপোর্ট সাইজ ইমেজ এডিটিংয়ের জন্য তো আর এত বড় পেজের দরকার নাই, আছে নাকি? নাই। আমরা আজকে একটা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করব, এডিট করব। এর জন্য আমরা একটা ছবি নেই। কার ছবি নেওয়া যায়? হ্যাঁ, শেখ হাসিনা। আচ্ছা, আমরা নিলাম, ঠিক আছে। আমরা অনলাইন থেকে একটা ছবি নিই, অনলাইন থেকে আমরা একটা ছবি নেই যেটা পাসপোর্ট সাইজ। কোনটা কোনটা কোনটা? এটা এটা তো পাসপোর্ট সাইজ ছবির সাথে যায় না। এটা 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 কোনটা ভালো করে কো? এটা অলরেডি পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করা আছে। আচ্ছা, আমরা এটা নিই। হ্যাঁ, অনলাইন থেকে ছবি ডাউনলোডের নিয়ম তোমরা জানো? কম্পিউটার দিয়ে যে কোনো ছবি ইমেজ গুগল থেকে যদি আমরা ডাউনলোড করতে চাই, তাহলে এই ছবির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হয়। এরপরে এখান থেকে সেভ ইমেজেস, এখানে ডাউনলোড অপশন পাবে না, ঠিক আছে? সেভ ইমেজেসে ক্লিক করলাম। এইখান থেকে আমরা ডেস্কটপে, সাপোজ আমি ছবিটাকে আপাতত ডাউনলোড করি বা ডাউনলোডের মধ্যেও ডাউনলোড করতে পারি। তা আমি এখানে সেভ ডেস্কটপে আমি এটাকে সেভ করে ফেলি। তাহলে আমার এখানে একটা ছবি ডাউনলোড করলাম আমি, মাননীয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, ওনাকে আমরা টেনে নিয়ে ফটোশপে যেতে পারি, গিয়ে একদম এই যে এখানে যে লাইনটা আছে, যে বার আছে, এখানে নিয়ে আসলে আমাদের কপি অপশন আসবে। যদি এখানে এভাবে ছেড়ে দেই তাহলে ওই ছবিটা এখানে ওপেন হবে, আলাদা পেজে কিন্তু ওপেন হবে। এইটা একটা ট্যাব, এইটা একটা ট্যাব। এটা আমরা A4 পেজ নিয়ে রাখছি, বাট এটা পরে কাজ করব। আর এইটা আমাদের ছবি এডিট করতে হবে এই জায়গায়। তাহলে পাসপোর্ট সাইজ ছবি তৈরির ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে এটাকে ক্রপ করে নিতে হবে, কাটতে হবে, একটা মেজারমেন্ট অনুযায়ী কাটতে হবে। সাধারণত আমাদের পুরো ওয়ার্ল্ডে পাসপোর্ট সাইজ ছবির একটা মেজারমেন্ট আছে, সেটা কি ইঞ্চিতে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে, 2x2। বাট আমরা বাংলাদেশে যেটা করি, বাংলাদেশের দোকানদাররা ব্যবসা খুব বেশি বুঝে, তারা টাকা পয়সা বাঁচানোর জন্য, এক্সট্রা ইনকামের জন্য কি করে, 1.5 ইঞ্চি বাই 1.8 ইঞ্চি ইউজ করে, ঠিক আছে? তাহলে তার কালিটা কম খরচ হবে। ক্লাস শেষে এগুলা প্রশ্ন করিও, এখন প্রশ্ন করলে আবার মাইন্ড করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আপাতত মেজারমেন্ট পাচ্ছি হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাই না? তো এই ছবিটাকে ক্রপ করতে গেলে আমাদের বেশ কিছু টুলসের ব্যবহার করতে হবে। দেখো, আমি এখন এখানে টুলস নিয়ে কোনো আলাপ আলোচনাই করি নাই। আমি যেহেতু তোমাদেরকে বেসিক শেখাচ্ছি, আমি চাই যেইগুলো তোমাদের কাজে লাগবে আমরা কাজ করতে করতে ওই টুলসগুলোর ব্যবহার শিখি।
আর যদি এমনিতে আলোচনা করি এই সেটিংস থেকে এই ব্যাপার, এডিট থেকে এই কাহিনী, ইমেজ থেকে ওই রই ব্যাপার স্যাপার, তাহলে কোনোটাই হয়তো মাথায় ঢুকবে না। তাহলে এই ছবিতে কাজ করতে গিয়ে আমাদের যেই সমস্ত টুলস মেনু ইউজ করা হচ্ছে সেটা যদি তোমরা ভালোভাবে একটু লক্ষ্য করো তাহলে এটা নিয়ে মোটামুটি কাজ করতে পারবে। তাহলে এই ছবিটা কাটার জন্য আমরা ব্যবহার করব এখান থেকে ক্রপ টুল। ঠিক আছে, যে কোনো টুলসের উপরে তুমি যদি মাউসটা রাখো তাহলে ওই টুলসের নাম চলে আসবে। এই নামটা মুখস্থও রাখার কোনো প্রয়োজন নাই। আমাদের মূলত কাজ করার যত যন্ত্রপাতি সব হচ্ছে এইগুলা। আরও কিছু এক্সেস আছে, যেমন আমরা এখান থেকে যদি মোর অপশনে যাই, মোর অপশনটা কোথায়, সাপোজ এখান থেকে আমাদের ফাইল থেকে প্রেফারেন্স থেকেও অ্যাড করা যায়। তো আমরা এখান থেকে ক্রপ টুল ইউজ করি, ক্রপ টুলে ক্লিক করলাম, করার সাথে সাথে আমাদের একটা মূলত বেশ কিছু অ্যারো চলে আসছে চতুষ্কোণে, আমাদের এটাকে টেনে আমরা ছোট বড় করতে পারবো। এবং এখানে আমাদের মেজারমেন্ট সিলেক্ট করা আছে 1.5 ইঞ্চি বাই 1.8 ইঞ্চি। আমরা এটাকে কি করব, 2 ইঞ্চি আইএন, তারপরে শুধু আইএন দিলেই হবে, বুঝে নিবে সে। এরপরে এখানেও আমরা 2 ইউজ করব, করে এটাকে আমরা এখন যতটুকু ছোট করা লাগে আমরা সেভাবে করব। এবং পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই যে দুইটা ঘাড় আছে, যে আমাদের এই যে পাঞ্জাবির যদি একটু খেয়াল করো শার্টের দিকে, এখানে এই যে কাটা অংশটুকু, হ্যাঁ, এই ঘাড় থেকে শুরু করে নিয়ে এই ঘাড় পর্যন্ত এইটা যেন ঠিকঠাকভাবে আসে। আর আমাদের বাংলাদেশে পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো এই ছবিগুলো নিয়ে থাকে তারা খুব দুষ্টু প্রকৃতির। ওরা বলে কি যে কান বাইর করা ছবি লাগবে, তারপরে হচ্ছে দাঁত বাইর করা ছবি লাগবে, দুনিয়ার কাহিনী করে। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে এই ঝামেলাটা কম, এমনিতে কান বের হয়ে থাকে। আর মেয়েদের ক্ষেত্রে এই ঝামেলাটা বেশি। ভোটার আইডি কার্ড করতে যাবে, ওইখানে গেলে বোরখা পরে আসে, বলে কান বাইর করেন। এখন কান বাহির করে ছবি তোলে, এরপরে ভোটার আইডি কার্ড যখন বের হয় এসে দেখে ব্যাঙের মতো দেখা যায়। ঠিক আছে, ছবির কোয়ালিটি খুবই খারাপ। তাহলে আমরা এখান থেকে দেখো এই ছবিটাকে অ্যাডজাস্ট করে দিই, ছবির মাঝখানে ধরে আমরা যেদিকে ঘোরাবো সেদিকেই যাবে। এবং এই যে চার কোনো অংশটুকু, এইটার মধ্যে আমি যে অংশটুকু রাখবো এতটুকুই ক্রপ হবে। তাহলে আমরা দুই পাশের ঘাটটা সিলেক্ট করলাম, যেহেতু এই পাশের কাঁধ পরিপূর্ণভাবে নাই, একটু বাঁকা হয়ে আছে, তাহলে এটা এতটুকু আমরা ছাড় দিলাম, কোনো ব্যাপার না। এবং মাথার দিকে পুরা মাথাটা আসছে কি না, অর্থাৎ চুল টুল যেন যেগুলো উঠতেছে বাতাসে সেগুলোও যেন ঠিকঠাক থাকে। এই অবস্থায় রাখার পরে আমরা এখান থেকে টিক মার্ক দিতে পারি অথবা ইন্টার বাটন প্রেস করতে পারি। ঠিক আছে, ইন্টার প্রেস করলাম, ছবিটা কেটে গেল। এখন কথা হচ্ছে আমাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। এখন পাসপোর্ট সাইজ ইমেজে তো আমরা অনেকে টিনের দেওয়ালের পাশে যে ছবি তুলি, অনেকে কাটলের গাছের উপরে যে ছবি তুলি, আমের বাগানে গিয়ে ছবি তুলি, তা ওই ছবি তো চলবে না। আমাদের একটা পেছনে সলিড ব্যাকগ্রাউন্ড থাকবে। সলিড ব্যাকগ্রাউন্ড করতে গেলে এই ব্যাকগ্রাউন্ড থেকে আমার ছবিটাকে আলাদা করে ফেলতে হবে। তো ফটোশপে এটাকে খুব সহজেই করা যায়। আমরা ক্রপ টুলের ব্যবহার শিখলাম। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের এখানে সিলেকশন টুল। সিলেকশন টুল কয়েক রকমের আছে। আমরা এই সিলেকশন টুলে যদি ক্লিক করে কিছুক্ষণ ধরে থাকি তাহলে 3টা টুলস বাইর হবে। একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, একটা কুইক সিলেকশন টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। 3টা টুলসের ব্যবহার একই কাজ করে বাট ভিন্নভাবে করে। অবজেক্ট সিলেকশন টুল সবথেকে সহজ প্রক্রিয়া, মানে সবগুলোই সহজ, বাট এটা ডকুমেন্ট বা ছবির উপরে নির্ভর করে আমরা কোন টুলসকে ব্যবহার করব। এই ছবির জন্য অবজেক্ট সিলেকশন টুল একেবারে পারফেক্ট। অবজেক্টের কাজ কি? অবজেক্ট সিলেকশন, এটার মানে হচ্ছে আমাদের এখানে ছবিটা যদি একটু খেয়াল করি, এই ছবিতে একটা অবজেক্ট আছে। কোনটা অবজেক্ট? এইটা অবজেক্ট, মানে আমরা এখানে ধরতে পারি সাবজেক্ট। ঠিক আছে, মনে করো এখানে হাজার হাজার পরী আছে, তার মধ্যে হচ্ছে রাহি। ঠিক আছে, নাইলে ধরলাম হচ্ছে স্বর্গের পরীগুলো আছে, তার মধ্যে তীর্থ বসে আছে। এই যে হাজার হাজার পরীর মধ্যে যে একজন তীর্থ বা রাহি, এখানে তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে তীর্থ, তাই না, বা রাহি। তাহলে আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে মাননীয় ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। তাহলে আমরা এখানে অবজেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে যদি আমি এটাকে এইভাবে সিলেক্ট করি, মানে পুরো ইমেজটাকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টান দিলাম একটা, মানে এখান থেকে ধরে এইভাবে একটা
টান দিলাম। এবার যদি খেয়াল করো কি যেন একটা সাপের মতো দৌড়াচ্ছে চতুর্দিক দিয়ে, দেখা যায়? শুধুমাত্র ছবির চারদিক দিয়ে এটা সিলেকশন করা, তাই না? তার মানে এই জায়গাটুকুই এখন শুধু আমরা আলাদা করতে পারবো। এখন এই ছবিটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে গেলে আমাদেরকে প্রেস করতে হবে কন্ট্রোল জে। কি বললাম? কন্ট্রোল জে বাটন। কন্ট্রোল জে দিলাম। খেয়াল করো এখানে একটা জিনিস, কন্ট্রোল জেড আবার দিলাম, আমি পূর্বের অবস্থায় আসলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, জিনিসটার নাম হচ্ছে লেয়ার বা অপশন বা জায়গা। এই লেয়ার অপশনটা খুবই 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 ইম্পর্টেন্ট। ফটোশপে কাজ করতে গেলে আমাদের এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে। লেয়ার মানে হচ্ছে পৃষ্ঠা, পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ, ধাপের পর ধাপ, প্রত্যেকটা জিনিস ধরে 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 আমাদের একটা ডিজাইন তৈরি হয়। ঠিক আছে, এটাই হচ্ছে লেয়ার। তাহলে আমরা এখানে দেখো একটা লেয়ার আছে বর্তমানে ব্যাকগ্রাউন্ড, মানে আমাদের মেইন ইমেজ। এখন আমরা যদি এখানে কন্ট্রোল জে প্রেস করি তাহলে দেখো এখানে লেয়ার দুইটা তৈরি হয়েছে। একটা হচ্ছে মূল ছবি। আমি যদি মূল ছবিটাকে এখন অফ করে দেই, এখানে দেখো চোখ দেখা যাচ্ছে, আই। এই আয়ের উপরে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা মানে পূর্বের ছবিটা হাইড হয়ে যাবে, আর আমার যে ছবিটাকে আমি আলাদা করলাম ব্যাকগ্রাউন্ড থেকে সেটা দেখা যাচ্ছে শুধু লেয়ার 1, এটার ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে, এখন আমি চাইলে এটার নিচে খুব সহজে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। দেখো এইখানে একটা প্লাস আইকন আসছে লেয়ারের, এই লেয়ারের এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি নতুন একটা লেয়ার তৈরি হবে, লেয়ার 2। ঠিক আছে, এইটা সিলেক্টেড থাকতে হবে। এইটা সিলেক্টেড থাকা অবস্থায় আমার এখানে খেয়াল করো এই যে সাদা একটা কালার আছে আর একটা ব্ল্যাক কালার, তাই না? নিচেরটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আর উপরেরটা হচ্ছে এমনি কালার, ফিল কালার। তা আমি নিচের যে কালারটা আছে এখানে ডাবল ক্লিক করে আমি এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি। সাধারণত আমাদের পাসপোর্ট সাইজ ইমেজে এই ব্লু কালার ইউজ হয়ে থাকে। আমরা এটাকে ওকে করলাম। এখন আমি যদি কন্ট্রোল ডিলেট প্রেস করি, কি বাটন? কন্ট্রোল ডিলেট, তাহলে দেখো এই লেয়ারে আমাদের ব্লু কালার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার ছবি তো দেখা যাচ্ছে না, ছবি দেখা যাবে। আমার যে 1 নাম্বার লেয়ার আছে এই লেয়ারটাকে ক্লিক করে ধরে টেনে আমি 2 নাম্বার লেয়ারের উপরে নিয়ে এসে ছেড়ে দিব। তাহলে আমার পাসপোর্ট সাইজের ছবি হয়েছে কি? হয়ে গেল। এইটা একটা পদ্ধতি, এটা একটা নিয়ম। এখন আমরা এখানে যে অবজেক্ট সিলেকশন করলাম এই ছবিটা অনেক ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ডটা থেকে ছবি খুব সহজে আলাদা করতে পারলো। বাট যে অনেক ছবি আছে যেখানে অনেক বেশি অবজেক্ট থাকে, ঠিক আছে, ধরো একসাথে 5 জন দাঁড়ায় আছে বা তোমরা 4 জন দাঁড়ায় আসো, এখন অবজেক্ট কোনটা? অবজেক্ট তো 4 জনই, তখন 4 জন থেকে তোমাদেরকে আলাদা করবে, তখন একটু মুশকিল হয়ে যাবে। তাহলে পরে আমরা অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই ছবিটাকে আলাদা করা দেখলাম, এইটা হচ্ছে একটা প্রক্রিয়া ছিল। আরেকটা প্রক্রিয়া কি? আরেকটা প্রক্রিয়া হচ্ছে আমরা এইগুলোকে আবার ডিলিট করে দিই। আমাদের ফার্স্ট লেয়ার সিলেক্ট করে এখানে ডিলিট বাটন আছে, ডিলিটে ক্লিক করলাম, ইয়েসে করে দিলাম, ডিলিট। আবার আমাদের যে লেয়ার আছে লেয়ারটাকেও ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম, এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড মূল ছবি যেটা, এই মূল ছবিটা আমরা এই জায়গায় ফেরত আসলাম। এখন এই মূল ছবিতে আসলাম, সেকেন্ড যে অপশনটা আছে কুইক সিলেকশন টুল, খেয়াল করো এটা অনেক মজার একটা ব্যাপার। যেখানে অবজেক্ট নিয়ে তুমি কাজ করতে পারবো না, কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবো। কুইক সিলেকশন টুল ধরলাম, আমাদের এখানে একটা গোল রাউন্ডের একটা লেয়ার আসছে, শেপ আসছে এবং প্লাস আসছে মাঝখানে। এখন আমি যে জায়গায় ক্লিক করব এইভাবে ওই কালারের উপরে সে সিলেক্টেড করে ফেলবে। দেখো খেয়াল করো, সে এখন শুধু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ফেলছে। ঠিক আছে, আবার আমি যদি এটাকে আবার ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে, সিলেকশনটা আউট হয়ে যাবে। আমি শেখ হাসিনার উপরে এইভাবে যদি মাউসটাকে এইভাবে ক্লিক করি তাহলে কি হবে? শেখ হাসিনাই সিলেক্ট হবে। এখন আমি আবার কন্ট্রোল জে প্রেস করলে শেখ হাসিনা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটা একটা উপায়। বাট এই সিস্টেমে আমাদের এই যে বেশ কিছু জায়গা দেখো অমসৃণ থাকতে পারে, মানে 100% ঠিক নাও হতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভটা। এজন্য এটা একটু খেয়াল রাখতে হবে এবং তোমার কাজ অনুযায়ী বুঝতে হবে যে কোন টুলসের ব্যবহার করাটা দরকার। আচ্ছা, আমরা আবার এটাকে ডিলিট করি, আমি আবার প্রথম অবস্থায় গেলাম। এবার আমাদের যে ম্যাজিক ওয়ান টুল আছে এইটার ব্যবহারটা একটু বুঝতে হবে। ম্যাজিক ওয়ান টুল কিভাবে কাজ করে? ম্যাজিক ওয়ান টুল হচ্ছে তুমি যেখানে ক্লিক করবা, ধরো আমি যদি এই জায়গায় ক্লিক করি, এটা কি কালার ওনার কপালটা?
এই কালার যতগুলো আছে এই ছবির ভেতরে সেই জায়গাগুলো সিলেক্ট করবে। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখো এই কালারগুলো সিলেক্ট করছে ওই রিলেটেড। আবার এখানে ক্লিক করলাম, এই কালার, এখান থেকে শিফট ধরে ধরে আমাকে ক্লিক করতে হবে, তাইলে ওই রিলেটেড কালারগুলো সে সিলেক্ট করে ফেলবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড। অথবা আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি এইভাবে শিফট ধরে ধরে, তাহলে ব্যাকগ্রাউন্ডের নির্দিষ্ট কালারগুলোকেই সে সিলেক্ট করবে। যেই কালারের উপরে আমার ক্লিক পড়বে ওই কালারগুলো সিলেক্ট করবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ। তার মানে হচ্ছে এখানে আমরা যে তিনটা জিনিস নিয়ে কাজ করলাম, আমাদের সাবজেক্টের উপরে কেন্দ্র করে এখন পর্যন্ত অবজেক্ট সিলেকশন টুল সব থেকে ভালো রেজাল্ট দিচ্ছে, তাই না? তাহলে যখন যেটা দরকার তোমরা সেটা ইউজ করবা। ব্যাকগ্রাউন্ড রিমুভের আর একটা উপায় আছে, এটা অনেক আগে থেকে ব্যবহার হতো, সেটা হচ্ছে পেন টুল। পেন মানে কি? কলম। কলম দিয়ে মার্ক করা। আমরা যেমন পেন্সিল দিয়ে হচ্ছে যে কোনো আর্ট করতে পারি, সেই আর্টগুলো করা। তাড়াহুড়ো আছে, 2 মিনিট। আচ্ছা, তাহলে পেন্সিল টুলটা যে আমরা এখান থেকে ব্যবহার করব, পেন টুল যেটা, এই পেন টুলের মাধ্যমে আমরা এটাকে কিন্তু কাটতে পারি। এবং অনেক আগে আমাদের যে দোকানগুলো ছিল, কম্পিউটারের দোকানগুলোতে ওইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হতো। এখনকার মতো এই যে একটা ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, এই সুযোগ ছিল না। পেন টুল দিয়ে ধরে 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 সময় নিয়ে রিমুভ করতো। কীভাবে দেখো, আমরা এখানে খুঁজি পেন টুল কোথায়, এই যে এটা হচ্ছে আমাদের পেন টুল। পেন টুলে ক্লিক করলাম, ছবিটাকে বড় করে নিই। এখন আমাকে এই ছবির সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করতে হবে। আমি প্রথমে এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা, এখানে এইভাবে ক্লিক করলাম, এখানে একটু বাঁকা, এই জায়গাতে ধরে এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হয়। এরপরে বাড়তি যে অংশটুকু ওয়াল্টার বাটন প্রেস করে এই বাড়তি অংশটুকু কাটতে হয়। আবার এখান থেকে ধাপে ধাপে অল্প অল্প করে সিলেকশন করে করে আগাইতে হয়। এইভাবে সিলেক্ট করার কিছু হচ্ছে সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। যেমন বলতেছি, সুবিধা এটা শেষ করি, তাইলে সুবিধা অসুবিধাটা বুঝতে পারবো। আমরা এটা এইভাবে সিলেকশন করে নিলাম। আপাতত আমি এক পাশে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, যেহেতু সময় কম। এরপরে এই পিছন দিয়ে ঘুরে, মানে পুরাটা সিলেক্ট হয়ে গেলে এই দিক দিয়ে পিছন দিয়ে ঘুরে আবার প্রথমে যেখান থেকে শুরু করছিলা ওইখানে লাগাই দিবা। লাগাই দেওয়ার পরে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করতে হবে, তাইলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। এখন তুমি যদি কন্ট্রোল ডিলিট প্রেস করো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পূর্বেকার নিয়ম। এইভাবে আগে কাজ করা হতো, এবং এইভাবে কাজ করাটা অনেক সময় সাপেক্ষ। এবং এটার মূল যে অসুবিধা সেটা হচ্ছে, তুমি যদি একটু দেখো এখানে ব্যাকগ্রাউন্ড যেভাবে কাটছে, মানে কেসি দিয়ে কাটলে যেমন হয় ওইভাবে কাটা হয়ে গেছে। বাট আমরা যখন অবজেক্ট দিয়ে কাজ করছি তখন দেখা গেছে আমার একটু বাড়তি চুল উড়ন্ত থাকলেও ওইটাকেও কিন্তু উড়াইয়ে রাখছে, তাই না? আর এখানকার ক্ষেত্রে সেই সুযোগ আছে নাই। বিশেষ করে যাদের দাড়ি আছে তাদের তো এখান থেকে ওই যে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড কাটাটা অনেক কষ্ট হয়ে যাবে। কিছু দাড়ি আমাদের উড়ে বেড়ায় এবং দাড়ির নিচ দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যায়। এখন ব্যাকগ্রাউন্ডকে যদি আমি রিমুভ করতে চাই আমার দাড়িই কাটতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল প্রবলেম। সো এখন পেন টুলের ব্যবহার খুব একটা হয় না ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। আমরা এখানে এই যে তিনটা বিষয় দেখলাম, অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান টুল, এই তিনটার ব্যবহার বেশি হয়। তো আপাতত আমাদের আজকের ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজটা করা হলো, এখন তোমরা এইটা করবা। আগামীকালকে তোমাদেরকে দেখানো হবে ফটোশপ ছাড়াই অনলাইনের বিভিন্ন টুলসের মাধ্যমে তোমার কোনো কিছু না করেই কয়েক মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, ছবিটাকে একদম এডিট করে একবারে প্রফেশনাল করা। হ্যাঁ, কীভাবে করা যায় ওইটা আমরা দেখব। কালকের হচ্ছে কাজগুলোতে আমাদের ফটোশপের ব্যবহার থাকবে না বললেই চলে। ঠিক আছে, এখন তোমরা এটা নিয়ে একটু কাজ করো।